2005-06 ঘটনা। এই ঘটনাটা অনলাইনও পাবলিশড আছে। 1 বছর পরে এক্স্যাক্টলি আফটার 12 মান্থস এই অনিতা কাবরা অফিসে আসা বন্ধ করে দেয়। আমি যখন চোখ খুলি বিকেল 5টা বাজে, দেখছি আমার ঠিক মুখের ওপরে আমার বন্ধুটা দাঁড়িয়ে আমার বুকের মধ্যে রাব করছে, আমার বুকটাকে রাব করছে আর বলছে, তুই ঠিক আছিস তো, তুই ঠিক আছিস তো। যে আমার ড্রাইভারটা ছিল, ভদ্রলোক, বয়স্ক ড্রাইভার, ও বলছে এটা একটা ভাইকিংসদের কাসল, এমন কিছু দেখার কিন্তু নেই, তুমি কি দেখতে ইন্টারেস্টেড? ওঠার সময় নিচে দেখি একটা বেসমেন্টের মতন আছে, যেই বেসমেন্টটা মধ্যে জেলের মতন এই রড লাগানো আছে। আচ্ছা। আর হঠাৎ করে ফর ফ্র্যাকশন অফ সেকেন্ডও বলবো না, 1-1.5 সেকেন্ডের মতন, ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে 3-4টা বাচ্চা ওই জেলের মধ্যে মুখ বের করে আমার দিকে তাকাচ্ছে। আমার মনে হচ্ছে, আই ফেল্ট হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এক্সপিয়ার দ্য আনক্যানি পডকাস্ট। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদেরকে অশেষ ধন্যবাদ আমাদের ওই 10,000 মার্কটা ক্রস করিয়ে দেওয়ার জন্য। যদিও এটা আমি আগে বলেছিলাম, তবুও আর একবার থ্যাংক ইউ জানাই। আর আমাদের আজকে যে গেস্ট আমাদের স্টুডিওতে এসেছে, তার কাছে যাওয়ার আগে যেই কথাগুলো না বললেই নয়, ওগুলো আগে বলে দিই। প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এপিসোডসগুলো ভালো লাগলে পরে একটা লাইক আর কমেন্টের সেকশনটাতে রইল। আজকে আমাদের সঙ্গে আছে শায়ক। শায়ক, ওয়েলকাম টু আওয়ার স্টুডিও। থ্যাংক ইউ। কেমন আছো? খুব ভালো। বিফোর উই মুভ অ্যাহেড, তোমার যে ঘটনাগুলো আজকে তুমি নিয়ে এসেছো, উইথ ইনফরমেশন অ্যাবাউট ইয়োর সেলফ। আমি নর্থ বেঙ্গলের ছেলে, বেসিক্যালি শিলিগুড়ির বাইরে পোস্টেড, অনেক বছর কর্পোরেট লাইফে আছি, মিউজিশিয়ান অলসো, মিউজিক এখনও করার চেষ্টা করছি। এই আমার আপাতত পরিচয়। মিউজিশিয়ান বলতে মানে হোয়াট ইনস্ট্রুমেন্ট ডু ইউ প্লে? অর I'm basically a vocalist. Okay. Yeah, I'm vocalist for a band named Kiosk. আচ্ছা। আর এখনো সেই মিউজিকটা করে যাওয়ার চেষ্টা আছে, চলছে। অ্যান্ড জাস্ট আ লিটল ইনফরমেশন, কি জনরা জেনারেলি পছন্দ করো? বা মানে আমি পার্সোনালি তো সব জনরাই পছন্দ করি, বাট ব্যান্ড ওরিয়েন্টেড আমরা একটু 80s ক্লাসিক রক, পাওয়ার ব্যালেডস, হ্যাঁ, সফট রক, ব্যালেডস, এগুলোর ওপর বেশি। গ্রেট। আর আজকে যেই ঘটনাগুলো আমরা শুনবো সেটা কি কোথাকার, মানে শিলিগুড়ি বেস্ট নাকি বাইরের? যেহেতু আমি বললাম যে দুটো ঘটনা আছে যেটা আমি শেয়ার করব। প্রথম ঘটনাটা বেসিক্যালি বেস্ট কলকাতা। ওকে। বহু বছর আগেকার একটা ঘটনা, দুটোই খুব পুরনো ঘটনা। মানে একটা তো খুবই পুরনো, যেখানে আমি হয়তো স্কুলে ছিলাম, 10-11 সময়কার ঘটনা। ফেয়ার এনাফ, শুনি। তো আমি শুরু করব প্রথম ঘটনা দিয়ে, যখন আমরা স্কুলে ছিলাম। আচ্ছা। তো ওই সময়ে যেহেতু এতটা পাবলিক ইন্টারফারেন্স এই জায়গায় ছিল না, শহরটা তখনও মফস্বল এরিয়া বলা হতো তখন, বিকজ কনস্ট্রাকশনস অত ছিল না এবং রেস্ট্রিকশনসও অত ছিল না। তো আমরা একটা সময় আমরা বন্ধুরা সব সাইকেল চালিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতাম, এক পাড়ার থেকে আরেক পাড়া খেলতে যেতাম। অনেক সময় খুব ইচ্ছা করতো যে নদীর পাড়ে যাওয়া বা জঙ্গলের ভিতরে গিয়ে একটু আড্ডা মারা। তো এখানেই আমাদের শিলিগুড়িতে একটা জঙ্গল আছে যেটার নাম হচ্ছে বৈকুণ্ঠপুর ফরেস্ট। কারেক্ট। সবাই জানে এই জঙ্গলটার ব্যাপারে, অনেক পুরনো জঙ্গল। এখন যেহেতু জঙ্গলটার অনেকটা পার্টি কাটা পড়ে গেছে এবং কনস্ট্রাকশন অনেক পাবলিক জায়গা হয়ে গেছে ওটা। এই গল্পটা 2009-এর ঘটনা। স্পেসিফিক্যালি জায়গাটার নাম কি? ফাপড়ি দিয়ে, হ্যাঁ কারেক্ট, ফাপড়ি হয়ে আরও ভিতরে। এটা হচ্ছে দুপুর 2:30-3টার ঘটনা। আমরা রবিবারের দিন ছিল, আমরা একটা জায়গায় ছোটোবেলায় ক্রিকেট ম্যাচ খেলতে যাই। সেখান থেকে সাইকেল নিয়ে আমরা বাড়ির থেকে না বলে একটু জঙ্গলের ভিতরে চলে যাই।
গ্রেট। ওই যেই ফাপড়ি বললে ওই জায়গাটা দিয়ে আমরা ফরেস্টের ভিতরে ঢুকি। তখন অত বসবাস ছিল না লোকজনের ওই সময়। তো যখন আমরা যাই, যেতে যেতে অনেকটা পথ যাওয়ার পরে একটা বয়স্ক লোককে দেখি, সাদা পাঞ্জাবি, সাদা ধুতি পরা, সেই পুরনো দাদুদের আমলের, হাতে কালো ছাতা আর একটা লাঠি, গলায় কাঠের মালা। অদ্ভুতভাবে দূর থেকে আমাদেরকে তাকিয়ে থাকে, অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে। এবার আমরা যখন সাইকেলটা নিয়ে যাচ্ছি, আমার বন্ধু বান্ধবরা কিছু আবার ইয়ার্কিও মারলো ওর সাথে, কি দাদু কি করছো রোদের মধ্যে, এই ওই হ্যান ত্যান বললো। আমাদেরকে দাঁড়া করালো ভদ্রলোক, দাঁড়া করিয়ে বলছে, কোথায় যাচ্ছ তোমরা? তো আমাদের মধ্যে একটা বন্ধু বলল যে আমরা একটু ভিতরে সাইকেল নিয়ে যাব। বলল, সূর্য অস্তর আগে কিন্তু বের হয়ে এসো, হাতিও আসে মাঝে মাঝে। তা আমার বন্ধু বলছে যে হাতিও আসে, তার আর কি কি আসে? বলে, আসে কিন্তু সূর্য অস্ত আসা মানে হয়ে যাওয়ার পরে, তার আগে তোমরা কিন্তু অবশ্যই চলে এসো। আমার বন্ধুরা ব্যাপারটাকে কাটিয়ে আমরা চলে যাই ভিতর দিকে, হাঁটতে হাঁটতে, সাইকেল চালাতে চালাতে। এবার অনেকটা পরে আমরা সাইকেলটাকে হাতে নিয়ে হাঁটছি, গল্প করতে করতেও যাচ্ছি। এবার একটা জায়গায় গিয়ে, অনেকটা ভিতরে একটা জায়গায় গিয়ে গাছের তলায় আমরা বসে আমাদের একটা জমজমাট আড্ডা হয়, গল্প হচ্ছে। এই একটাও লোক নেই। তখন বাজে বিকাল 3:30 পৌনে 4 এই সময়, এরকম টাইম। অনেকক্ষণ গল্প করার পরে দেখি ভদ্রলোক আবার আসলো, অনেকটা হেঁটে হেঁটে। আমরা দেখলাম, ডান দিকে তাকিয়ে দেখলাম যে সে আসছে আমাদের দিকে হেঁটে হেঁটে। আবার জিজ্ঞেস করলো, তোমরা এখনো যাওনি? এখনো কি করছো বসে? আমরা বললাম যে এই তো যাবো, আমরা যাবো। বলেছিলাম না এখানে হাতি আসে, আর তোমাদের এখানে থাকা তো ঠিক না। তোমরা কি স্কুলে টুলে পড়ো? হ্যাঁ, আমরা স্কুলে পড়ি। বাহ, ভালো। তারপরে সে চলে গেল ভিতরে। তা অনেকটা যাওয়ার পরে আমার একটা বন্ধু তাকে ডাকে ফেরত, বলে, দাদু এই দিকের রাস্তাটা আমরা যদি সোজা জঙ্গল পার করে যাই তাহলে আমরা কোথায় পৌঁছাবো? সে বলল যে তোমরা অনেকটা দূর পার করতে হবে তোমাদেরকে সাইকেল নিয়ে। এই দিকে যদি তোমরা পৌঁছো তাহলে অনেকটা দূর তোমরা বাইরে চলে যাবে। তো এদিকে তোমাদের জেনে লাভ নেই, তোমরা বরঞ্চ যে রাস্তা দিয়ে এসছো সেই রাস্তা দিয়ে যেও। তখন আমার বন্ধু জিজ্ঞেস করে ওনাকে, আপনি কি এখানকার? বলে, হ্যাঁ, এই যে আমার গরুগুলো আছে, এই মাঝে মাঝে গরুগুলোকে আমার নিয়ে আসতে হয়। আমার নাতির কাজ এটা, কিন্তু নাতি কিছু করে না, তা আমি গরু চড়াতে আমাকেই হয়। তা আমার বন্ধু বলছে, এই বয়সে আপনার, এত বৃদ্ধ বয়সে আপনি গরু চড়ান? বলে, কোনো ব্যাপার না, সারা জীবনই আমি তাই করেছি। খুব ভালো। তারপরে যখন অন্ধকার হয় বলে, নাও নাও তোমরা যাও, বলে সে চলে গেল। তার নাম ছিল হচ্ছে সত্যেন কর্মকার। উনি বলেছিলেন। আমার বন্ধু তাকে জিজ্ঞেস করলো যে আপনার নাম কি? বলে, এখানে যে কাউকে জিজ্ঞেস করবে আমার নাম সত্যেন কর্মকার, আমি এখানেই বড় হয়েছি, এখানেই থাকি, আমার বাবা মাও এখানে ছিলেন, আর বাংলাদেশে হয়তো ওদের পৈতৃক আদিবাড়ি ছিল। সে ভদ্রলোক বলল যে এখানে গিয়ে বলবে সত্যেন কর্মকার আমার নাম, কেউ যদি জিজ্ঞেস করে, আমি এখানকারই বাসিন্দা। খুব ভালো। আমরা তো তখন স্টুডেন্ট, অতটা প্রায়োরিটি দিয়ে কি কার নাম কার এক্সিস্টেন্স অত ম্যাটার করে না। যেহেতু উনি এত প্রশ্ন করছিলেন বলে আমরা ওনাকে বললাম। আর একটু খুব ফানি ওয়েতে আমরাও চাইছিলাম যে দাদুর সাথে একটু ইয়ার্কি ফাজলামি একটু আমরা করি, বাট সেই ইয়ার্কি ফাজলামিটাকে সেইভাবে রিয়াক্ট করেনি, সেটাকে অ্যাকনলেজ করেনি, সে সোজাভাবে উত্তর দিয়ে গেছে। যাই হোক, সূর্য অস্ত যাবে, আমরা জিনিসপত্রগুলো যেগুলো আমাদের হাতে কিছু কোকোকোলার ক্যান ফ্যান ছিল, চিপস টিপস এগুলো ছিল, ওগুলো একটা প্লাস্টিকের মধ্যে ভরলাম। এবং উনি বললেন যেখানে কিন্তু নোংরা করো না, এটাও বলেছিলেন। বলে আমরা বের হওয়া শুরু করলাম। প্রথমে হেঁটে হেঁটে বের হই, তারপরে আস্তে করে সাইকেলে উঠে সাইকেল চালিয়ে ফিরে আসি। এবার সাইকেল চালিয়ে যখন আমরা জঙ্গল থেকে বের হই, তখন একটা ঠেলা গাড়ির মধ্যে একটা লোক পান বিক্রি করছে, একটা পান সিগারেটের দোকান, আর একটা আইস বক্সের মধ্যে কোল্ড ড্রিঙ্কও বিক্রি করছে। যেহেতু গরম ছিল তো আমরা আবার দাঁড়িয়ে ওখানে ভাবলাম যে কোল্ড ড্রিঙ্ক খাই,
বলে দোকানটার সামনে দাঁড়ালাম, দাঁড়িয়ে কোল্ড ড্রিঙ্ক অন করলাম, আমি বললাম যে কোল্ড ড্রিঙ্ক চাই আমাদের। তো উনি দিল কোল্ড ড্রিঙ্ক। আমরা কোল্ড ড্রিঙ্ক খেতে খেতে আমার সাথে একজন গল্প করছে, যে অদ্ভুত বয়স্ক লোক কিন্তু বল, আমরা এতক্ষণ ছিলাম, কোনো লোক ওখানে ছিল না, আর সে আমাদেরকে এতবার করে বলছে চলে যাও চলে যাও চলে যাও। আর নাম বলে সত্যেন কর্মকার। কি অদ্ভুত লোক! ওনার কি কেনা জায়গা নাকি? বলে আমার একটা বন্ধু বলছে রেখেছে, এতবার করে বলেছে বের হয়ে যাও বের হয়ে যাও। দাদুটা খুব ঠেটা, আর কেউ বোঝে না। নাতি মনে হয় এই জন্যই তার কথা শোনে না। বলতে বলতেই দেখি, পিছনে ঘুরিয়ে তাকিয়ে দেখি যে যার ওই ঠেলা গাড়িটা ছিল সে আর তার সাথে একটা ছেলে ছিল, ফিসফিস করে কথা বলছে আমাদের কথাটা শুনে। তখন পাশের থেকে একটা ছেলে ওই দোকানদারের লোকটাকে বলল, এরা মানে তার মানে এরা দেখেছে। তখন আমি কারেক্ট করলাম যে আপনি কি বলছেন, কার ব্যাপারে কথা বলছেন? বলে তোমরা কাদেরকে দেখেছো? আমি বললাম আমরা একটা ভদ্রলোককে দেখেছি, সাদা ধুতি সাদা পায়জামা, হাতে কালো ছাতা, কাঠের মালা, নাম বলছে সত্যেন কর্মকার, গরু চড়ান উনি ভিতরে। আমাদেরকে অনেকবার বলেছে যে সূর্য অস্তর আগে চলে যাও, হাতি আসে হাতি আসে হাতি আসে। ঢোকার সময় প্রচুর লোক ছিল গ্রামের, কেউ কিচ্ছু কোনো কথা বলেনি, বাট তার সাথে কথা বলে মনে হলো যে সে চায় না আমরা বেশিক্ষণ এখানে থাকি। তো যাই হোক, আমরা ইয়ার্কি ফাজলামি মারার চেষ্টা করলাম দাদুটার সাথে, তার মুখে কোনো হাসি দেখলাম না, স্মাইলও দেখলাম না। তো বলছে, আমার কথাটা শুনে সে তার বন্ধুকে বলছে যে বুঝলি তো, তার মানে এরাও দেখেছে, এভাবে বলল। তখন আমার বন্ধু ছিল যে সাইডে, ও একটু ওর মনের ভিতরে কিছু একটা হলো যে সামথিং ইজ ফিশি। তখন বলছে কি এখানে কি চুরি চামারি হয়, ছিনতাই ফিনতাই হয়? মানে আমরা তো স্টুডেন্ট, আমাদের কাছে এমন কিছু তো নেই। 50-60 টাকা খুদ গুলে হয়তো পকেটে থাকতে পারে সবার মিলিয়ে মিশিয়ে। তো বলছে না না, ইনি সত্যেন বাবু ছিলেন, বহু বছর আগে উনি মারা যান। ছিলেন? হ্যাঁ, ইনি সত্যেন বাবু ছিলেন, বহু বছর আগে উনি ওই যেই জায়গাটাতে, তখন উনি আমাকে বলল যে আপনি কি ওখানে কোনো কাঠের পুল দেখেছিলেন? ওখানে ওই জঙ্গলটার মধ্যে বেসিক্যালি ছোট ছোট নদী যায়, আর কাঠের পুল বানানো যেহেতু হাতিরা যাতে উঠতে না পারে, তো 2 নম্বর কাঠের পুল পাল করার পরে কি আপনি দেখেছিলেন? আমরা বললাম হ্যাঁ, ওখানেই দেখেছি। বলে ইনি সত্যেন দাদু, ইনি ছিলেন এখানে, এখানকারই ভদ্রলোক, খুব ভালো মানুষ ছিলেন, সবার জন্য করতেন। এবং রোদে যেই জায়গাটাতে তোমরা ওনাকে দেখেছো, সেই জায়গাটাতেই উনি স্ট্রোক করে রোদে মারা যান। সে অসুস্থতার মধ্যে ছিল, তার নাতি নাতনিরা দেখতেন না, গরু চড়াতেন, সেটাই তার জীবিকা ছিল, গরুর দুধ বিক্রি করতেন, খুবই ভালো মানুষ। আর ওই জায়গাটাতেই রোদে স্ট্রোক হয়ে ওনাকে পাওয়া যায়, ওনার বডি পাওয়া যায়। আর সেটা বিগত 35-40 বছর আগেকার কথা। এবার ওটা শুনে তো আমরা একটু অবাকই হলাম। হয়তো এখন ওই গল্পটা কেউ বললে হয়তো আমরা অতটা প্রায়োরিটি দিতাম না, বাট তখন যেহেতু আমরা নিজেরাই স্কুলে, তো শুনে আমাদেরই মনে হচ্ছে যে কি এটা তো কেমন হলো। তার মধ্যে 2টো বন্ধু অলরেডি ছিল যারা অলরেডি একটু মানে স্পিরিচুয়াল ঠাকুর ভক্ত এবং ভূতপ্রেতকে খুব বিশ্বাস করে। যদিও আমি খুব একটা ওই সময় কোনোদিন সেরকম কিছু এনকাউন্টার হয়নি, আমি কোনোদিন বিশ্বাস করতাম না, বাট ছোটবেলার থেকে একটা ওই বাঙালি বাড়িতে যেই আছে ভূত আসবে, এটা ছোটবেলা থেকে ওই ধরনের কথা, তো যে ওখানে যাস না, অন্ধকার আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো উনি ওটা বলার পরে আমাদের একটু গাটা ছমছম করে উঠলো, কারণ তখন অলরেডি অন্ধকার হচ্ছিল। আর তখন ওই সময় কারোর কাছে সেলফোনও ছিল না যে কাউকে কল করে বলবো এই ব্যাপারটা। আমরা নিজেরাই কথা বললাম, ডিসকাস করলাম। ওখান থেকে বের হয়ে আসার পরে আমাদের একটা বন্ধু বললো হয়তো আমাদেরকে বাচ্চা বলে হয়তো যাচ্ছে, নাও হতে পারে, এরকম কোনো ব্যাপার না, আমরা বের হই এখান থেকে। ও পাত্তা দেয়নি, ও চলে গেছি আমরা ওখান থেকে। 4-5 জন ছিলাম আমরা। ওই জঙ্গল থেকে বের হয়ে যখন আমরা মেন রাস্তায় আসলাম, সাইকেলের টায়ার লিক একজনের সাইকেলের টায়ার লিক হয়, তো লিক সারানোর আগে ওই সময় রাস্তায় বস্তা নিয়ে লোক লিক সারাতো সাইকেল।
তো ওখানে আমরা দাঁড়িয়ে সাইকেলের লিক সারানোর জন্য দাঁড়াই। তখন আমরা যখন গল্প করছি ওই সময় যে লিকটা সারাতে সারাতে আমরা গল্প করছি যে কেমন লোক, এই বললো, কিন্তু খুব সারপ্রাইজিং ব্যাপার, একটা অদ্ভুত লোক, ওই জঙ্গলের ভিতরে কেউ ছিল না, বাট একটাই মানুষ ছিল এবং সে খুব নর্মালি, মানে তার ফিজিক্যাল প্রেজেন্সটাও বুঝলাম আমরা, খুব নর্মালি ন্যাচারালি কথা বললো। বাট যখন উনি কথা বলছিলেন তার কথার মধ্যে অদ্ভুত রকমের একটা হিউমার ছিল এবং নর্মাল ছিল না ব্যাপারটা। কারণ আমরা ইয়ার্কি ফাজলামি মারার চেষ্টা করলাম, তার মুখে কোনো স্মাইল ছিল না। এবং উনি বারবার করে তো শুধু মানে যাতে তোমরা সবাই সেফলি ওখান থেকে Correct. বেরিয়ে যাও, দ্যাট ওয়াজ দ্য অনলি ইন্টেনশন। কারেক্ট, এই যে আমি বলতে বলতে আমার গায়েও এই কাটা দিয়ে উঠছে এই কথাটা বলতে বলতে। নট আউট অফ ফিয়ার, বাট এটা একটা অদ্ভুত রকমের এক্সপিরিয়েন্স। ওই সাইকেলের লিক সারানোর ভদ্রলোকটা তখন বললেন যে উনাকে মাঝে মাঝে দেখা যায়, যেহেতু এই জঙ্গলের ভিতরে অনেকটা, মানে এখন তো ওখানে পিকনিক হয়, ওই সময় তো জঙ্গলের ভিতরে কেউ ঢুকতো না, ওটা মোটামুটি ডেন্স ফরেস্ট, ডেন্স প্রচুর, আর ওই সময় আরও ছিল। কারেক্ট কারেক্ট। তো বলছে যে খুব কম লোকই উনাকে দেখে, কিন্তু উনি ভালো চাইতেন গ্রামের, সবার সাথে মিলেমিশে থাকতেন, পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে খুব বিশ্বাস করতেন। তখন ব্যাপার ডটসগুলো কানেক্ট হলো যে উনি বলছিলেন যে এখানে কিন্তু নোংরা করবে না, যা যা আছে প্লাস্টিক ফাস্টিকে নিয়ে যাবে, নোংরা করবে একদম ইসে করবে না, এবং মানে সবার সাথে ভালো সম্পর্ক উনার ছিল, গ্রামটাকে ভালোবাসতেন। তো কিন্তু এটা আমারও শোনা, আমি যদিও কোনোদিন দেখিনি, উনি বলছেন, এটা সাইকেল ঠিক করার লোকটা বলছেন, আমারও শোনা, আমি কোনোদিন দেখিনি। কিন্তু হ্যাঁ, কিছু কিছু লোক এর কাছে উনি দেখা দেন, ওনার সাথে কনভারসেশন হয়, কিন্তু খুব লিমিটেড কনভারসেশন করেন। তার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে জঙ্গল থেকে যাতে লোকগুলো বের হয়ে যায়, যাতে না থাকে, জঙ্গল যাতে নোংরা না করে। কাউকে উনি জঙ্গলে ঢুকতে মানা করেন না, কিন্তু উনি বলেন যে যত তাড়াতাড়ি পারো বের হয়ে যাও, সূর্য অস্তের আগে বের হয়ে যাও। কারণ ওখানকার সব থেকে বড় সমস্যা হচ্ছে হাতি। ওই সময় প্রচুর হাতি আসতো। তো তারপরে এই গল্পটা শুনলাম, গল্পটা শোনার পরে ওখান থেকে ওই সাইকেলওয়ালার লোকটাও উনি একই কথা বলল। তারপরে ওখানে ওই ফাপড়ির গ্রামেই ধ্রুব বাজে কথাটা মানে হচ্ছে দাদু, নেপালিতে দাদুকে উল্লেখ করা হয় বাজে বলে। তো ধ্রুব বাজে বলে ওখানে একটা স্পিরিচুয়াল লোক ছিলেন, সে বর্তমান আর নেই, মারা গেছেন। সেই ধ্রুব বাজে ছিলেন একটা অন্ধ ভদ্রলোক, আচ্ছা, একটা নেপালি অন্ধ ভদ্রলোক। সে আপনার নাম, ফুল নাম আর আপনার কথা বলার মানে ওয়েটা দেখে আপনাকে বলে দিতে পারতেন যে আপনার জীবন কিভাবে চলছে না চলছে, আর আগামী আপনার কি করা উচিত, উইদাউট এনি ফি। সাম সর্ট অফ অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপার ছিল। তো ধ্রুববাজেকে মোটামুটি ওখানে খুব ফেমাস ভদ্রলোক, এটা অন্ধ দাদু বাড়িতে থাকতেন। 3-4 বছর পরে আমার পিস্তত ভাই, তাকে নিয়ে যাওয়া হয় ওখানে আচ্ছা, অ্যাস্ট্রোলজিক্যাল কারণের জন্য। সে এক্সট্রিমলি কোয়ালিফাইড ছেলে ছিল, মানে মেরিটালা ছেলে ছিল, তার পড়াশোনা কি হবে, আগে কোথায় কি করা উচিত ছিল, যেহেতু বাবা মারা ওরা খুব অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপারে বিশ্বাস করতেন, তো ওই জন্য ছেলেকে নিয়ে যায়। নিয়ে গিয়ে ওই ফাফরিতে ধ্রুব বাজে বলে যে ভদ্রলোক আছে ওনার কাছে নিয়ে যায়। আর পরতপর ফর্চুনেটলি আমি ছিলাম ওদের সাথে, তো ওদের সাথে আমি গেছি গাড়ি করে ওখানে। তো তখন যখন ওই ধ্রুব বাজে আমার ভাইয়ের সাথে কথা বললো, বলে টোলে ডিসকাস করলো যে তোমার ফিউচার এখানে না, তোমার ফিউচার ডেফিনেটলি বাইরে, এইটা তোমার করা উচিত, ওটা তোমার করা উচিত, এইভাবে বলার পরে আমি ওনাকে উল্লেখ করলাম যে আমি 4-5 বছর আগে এখানে সাইকেল নিয়ে এসেছিলাম আর এরকম একটা ঘটনা হয়েছে। তখন উনি বললেন যে হ্যাঁ, সত্যেন কর্মকার নামে একজন ভদ্রলোক ছিলেন, সে মারা যায় আজ থেকে কমসে কম 40-42 বছর আগেকার ঘটনা ওই সময়। আর খুবই ভালো মানুষ ছিলেন, কিন্তু অনেকজনকে উনি দেখা দেয়, কিন্তু কোনো হার্ম আজ পর্যন্ত করেনি, কোনো রকমের হার্ম না। যদিও ব্যাপারটা ডার্ক,
কিন্তু ওই যে বলে না মানে ডার্ক ইজ অলসো আ রিয়ালিটি, ব্যাপারটা Correct, ওরকম absolutely, absolutely. মানে ব্যাপারটা Perhaps সেরকম he could be a good spirit. এটাও অ্যাবসলিউটলি, আই মিন মেবি আ প্রোটেক্টর। না, নোবেল সোল কাইন্ড অফ। হ্যাঁ, তো মানে সব ডার্ক ব্যাপার যে নেগেটিভ হবে না, এটার absolutely, কোনো absolutely. মানে নেই। তো ওটার মাঝখানে এই গল্পটা মানে যখন আমাকে বলা হলো এই ব্যাপারটা, ফার্স্ট কথা আমার এই গল্পটা মাথায় স্ট্রাইক করলো যে হ্যাঁ, এবং এই গল্পটা আমি অনেকজনকে বলার চেষ্টাও করেছিলাম, কিন্তু অনেকজন ব্যাপারটাকে সারপাস করে বের হয়ে গেছে, বিলিভ করেনি বা- বিলিভ করেনি। তো আর এই ঘটনাটার থেকে আর একটা জিনিস প্রমাণিত না, বাট ভর দুপুরেও কিন্তু হ্যাঁ, তাদেরকে দেখা যেতে পারে। অ্যাবসলিউটলি আমার আবার এটা শুনতে শুনতে মনে হলো যে যখন উনি বলছিলেন যে উনি ভীষণ ভালো মানুষ ছিল, সবাইকে দেখা দেয় না, যেহেতু ক্লাস 8-9-এ পড়া ছেলেগুলো সবাই ছোট, তাদের অত কিছু মানে ঘোর প্যাচ নেই মনে, সেই জন্য হয়তো তাদেরকে দেখা দিয়ে কুড বি, হতে পারে, হতে পারে। হতে পারে হয়তো আমাদের থেকে বড় ছেলে পেলে যদি থাকতো হয়তো উনি অতটা কেয়ার করতেন না, বাট যেহেতু আমরা যেহেতু স্কুলে ছিলাম ওই সময় মাইনর ছিলাম, তো সেই জন্য একটা আলাদা প্রোটেক্টিভ ওয়েতে। কারেক্ট, কারেক্ট, কারেক্ট। তো গুড ওয়ান, নাইস, ভেরি নাইস। তো এটা একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স, মানে আমি বাড়িতে এসে ব্যাপারটা ঘটনাটাকে বলি, কিন্তু সেইভাবে ঘটনাটা আর ওটাকে প্রায়োরিটি দেওয়া হয়নি। না, কারেক্ট। যেরকম আমাদের এখানে অনেকগুলো ঘটনাই হয় বা শোনানো হয় যারা যারা আসেন আর কি। আমি দর্শকদেরকেও বহুবার বলেছি এটা, যে হয়তো এখন যখন শুনছি হালকা সেই মনে হয়। ইন্টেন্স ব্যাপারটা হয়তো কোথাও একটু মিস হয়ে যায় বা কিছু হয়ে যায়, বাট ওই সময় মানে যারা যারা সিচুয়েশনটা ফেস করেছে, মানে এই ক্ষেত্রে তোমরা ফেস করেছিলে, এবং পরে যখন শোনা যাচ্ছে যে এতক্ষণ যার সঙ্গে ইন্টারাক্ট করলাম অ্যাকচুয়ালি সেই মানুষটা নেই, বিগত 35-40 বছর ধরে সে এক্সিস্টই করে না পৃথিবীতে। রাইট, মানে ওই ব্যাপারটা, ওই যে সিচুয়েশনটা, দ্যাট ইটসেলফ ইজ টেরিফাইং। আর জঙ্গলটা নিজের মতো করে রক্ষা করে যাচ্ছে। কারেক্ট, কারেক্ট, অ্যাবসলিউটলি। এটা শুনতে গিয়ে তোমার মনে পড়বে হয়তো, মানে আমার মনে হলো সেটা হচ্ছে যে বেশ কিছু সপ্তাহ আগে বাংলাদেশ থেকে এক ভদ্রলোক গল্প পাঠিয়েছিলেন, সুব্রত কর্মকার। সেখানে correct. একটা গল্প ছিল না, করিম চাচা। রিজেম্বলেন্স, হ্যাঁ, কর্মকার। হ্যাঁ, করিম চাচার গল্প Correct, ছিল correct, না, যে correct. করিম চাচা ওরকম এগিয়ে দিয়েছিল। কারেক্ট। বেশ, শায়ক, সেকেন্ড ঘটনাটা। সেকেন্ড ঘটনাটা মানে আমি যেই ঘটনাটা নিয়ে কথা বলবো তার আগে আমি আরেকটা ছোট্ট ঘটনা বলতে চাই, শিওর, শিওর। বিকজ এই ঘটনাটা বলতে বলতে একটা ছোট্ট স্মল ঘটনা মনে পড়ে, যদিও আমার সেটাকে এক্সপিরিয়েন্স করার সুযোগ হয়নি, কিন্তু আমার রুমমেটের এটা এক্সপিরিয়েন্স করার সুযোগ হয়েছে, এবং যেহেতু আমার রুমমেট ছিল ওর কলিগসদেরকেও আমি চিনতাম। এই ঘটনাটা হচ্ছে 2005-06 ঘটনা। এই ঘটনাটা অনলাইনও পাবলিশড আছে। মানে শিলিগুড়িতে তো নয়? না, যে রুমমেট আমার সে শিলিগুড়িরই ছেলে, বাগডোগরারই ছেলে, আচ্ছা, কিন্তু গুড়গাঁওতে থাকতো। আচ্ছা। তো ঘটনাটা হচ্ছে 2005-06 ঘটনা। গুড়গাঁওতে একটা কোম্পানি ছিল, সেই কোম্পানিটার নাম ছিল হচ্ছে অরেঞ্জ বিপিও। বেসিক্যালি একটা কল সেন্টার ছিল। সেটা কি ওই হাচ অরেঞ্জ? না, ওই অরেঞ্জ না, ওই অরেঞ্জ না, ওই হাচ অরেঞ্জ না। হ্যাঁ, রাইট, আমি বুঝতে পেরেছি, বাট না, এটা অরেঞ্জ বলে একটা বিপিও ছিল, সেটা এখন বন্ধ হয়ে গেছে বা টেকেন ওভার। ওই কোম্পানিতে 2006-তে একটা ট্রেনি হয়ে একটা রাজস্থানের মেয়ে জয়েন করে, আচ্ছা, যার নাম ছিল হচ্ছে অনিতা কাবরা। আচ্ছা, রাজস্থানের মেয়ে, কোয়ালিফাইড ট্রেনি হয়ে আসে, এবং পুরো ব্যাচের মধ্যে সব থেকে চোখে পড়ার মতন মেয়ে, এক্সট্রিমলি ইন্টেলিজেন্ট, স্মার্ট, ফটাফট উত্তর দিচ্ছে, এবং যে ট্রেনিংটাকে কন্ডাক্ট করছে তার প্রথম অ্যাপিয়ারেন্সেই বুঝে গেছে যে হ্যাঁ, এ তো ভালো অর্গানাইজেশনের Correct, পক্ষে। এবং তখন কর্পোরেটে কোয়ালিটিটাকে প্রচণ্ড হাই প্রায়োরিটি দেওয়া Absolutely, হতো absolutely. কম্পেয়ার টু নাও। কারেক্ট। তো যাই হোক, সেই অনিতা কাবরা
অফিসে জয়েন করে এবং তার প্রত্যেক 3 মাস পর পর অ্যাসেসমেন্টস যখন হয় সব থেকে হাইয়েস্ট র্যাঙ্কিং তার থাকে, আচ্ছা, পারফরমেন্স একদম ফার্স্ট ক্লাস। 6 মান্থসের ওই টেম্পোরারি ট্রায়াল পিরিয়ড ওভার হওয়ার পরে সে অর্গানাইজেশনে পার্মানেন্ট হয়, প্রবেশন পিরিয়ডটা কমপ্লিট হয় এবং অবভিয়াসলি তার একটা মানে জায়গা ছিলই, কারণ শি ওয়াজ অ্যান এক্সিলেন্ট এমপ্লয়। কারেক্ট। খুব ডেডিকেটেড, প্রত্যেকটা টাস্ক 100% অ্যাচিভ করতো, প্রত্যেকটা টার্গেটস অ্যাচিভ করতো, অ্যাবসেন্টিজম নেই, 0 অ্যাবসেন্টিজম ইন 6 মান্থস। এবং তার অ্যাসেসমেন্টের পরে তাকে একটা প্রমোশনও দেওয়া হলো উইদিন 8 মান্থসের মধ্যে, যে তুমি সুপারভিশনের মধ্যেও তুমি থাকবে, ফ্লোর ওয়াকিং টাইপের। হ্যাঁ। তো এনিওয়েজ, সো প্রণব বলে আমার একটা বন্ধু, যে আমার রুমমেট ছিল, সে ওই ব্যাচে ছিল এবং খুব কম ইন্টারাকশন হয়েছে কারোর সাথে। উনি কথা বলতেন না, উনি ডেডিকেটেডলি মানে ঢুকতেন অফিসে, ঢুকে সোজা সিস্টেমে বসতেন। এবং অদ্ভুত ব্যাপার, তার ক্যারেক্টারের ব্যাপারে যখন ডিসক্রাইব করছে, সে হচ্ছে ধরুন 9টার সময় যদি অফিস হয়, 8:45 শি ইজ রেডি উইথ আ কাপ অফ কফি, হাতে জলের গ্লাস আর কাপ কফি রেডি, সিস্টেমের সামনে বসে একদম ঘাড় সোজা সিস্টেমের দিকে তাকিয়ে থাকতো, ডান দিক বাদিক কারোর সাথে কেমন আছিস, কি আছিস না আছিস। এবং তার পার্সোনালিটিটাই এমন ছিল যে লোক কথা বলতে ভয় পেত, বুঝতে পারছেন তো? মানে সে দেখতেও ভালো, বাট ইটস আ ভেরি ডিফারেন্ট পার্সোনালিটি, যে হয়তো অ্যাপ্রোচ করতে কেউ ভয় পেত, যে অ্যাপ্রোচ যদি করে উনি কি উত্তর দেবেন বা কি রিয়াক্ট করবেন। সো জেনারেলি কেউ কথা বলতো না, উনি নিজের মতন ব্রেক লাগাতেন, ব্রেকে উঠতেন, কোথায় যেতেন কেউ জানে না, ইদার স্মোক ব্রেকে যাচ্ছে বা কী যাচ্ছে কেউ জানে না, আবার চলে আসতো টাইমে, কোনো অ্যাবসেন্টিজম নেই, টাইমে কাজ করতেন, টাইম করে এসে চলে যেতেন এবং এক্সট্রা ডেজে কাজ করতেন। ওদের যে উইক অফস ছিল সেই উইক অফসেও কাজ করতো। তো সবাই খুব ইমপ্রেসড যে এত ডেডিকেটেড। সে 1 বছর কাজ করে এবং অফিসের ক্যাবেই আসা যাওয়া করে, ড্রাইভার ওকে ওর বাড়ির মোড়ের মাথায় ছাড়ে। 1 বছর পরে এক্স্যাক্টলি আফটার 12 মান্থস এই অনিতা কাবরা অফিসে আসা বন্ধ করে দেয়। তাকে টিম ম্যানেজাররা খোঁজে, কেন আসে, কোথায় আছে না আছে, কোনো খোঁজ নেই। আর তখন 2005-06-এ ডিজিটালাইজেশনটা এতটা ছিল না, তো লোকেশন খোঁজা বা এটা করার মানে পসিবিলিটিস খুব কম ছিল। তো ওই সময় ওনার কোনো খোঁজ নেই, কোনো খোঁজ নেই বলতে কোনো খোঁজ নেই। ওনার কন্ট্যাক্ট নাম্বার ছিল একটা, যেটা অফ, কেউ বলতে পারছে না ওনার কন্ট্যাক্ট নাম্বার আর কি। 2 মাস হয়ে গেছে, তো অ্যাবসকন্ডেড, ফুলি অ্যাবসকন্ডেড, তার কোনো পাত্তাই নেই। ওদের ম্যানেজারের ডাউট হয়েছে যে একটা মেয়ে এত ভালো ডেডিকেটেড, যদি কাজে মানে হয়তো যদি অতটা ইকুইপড না থাকতো তাহলে বুঝতাম, কিন্তু ও তো এত ডেডিকেটেড ছিল, এত ডিসিপ্লিন ছিল, এত ভালো কাজ করতো, হঠাৎ করে কি হলো। তারপরে যেই ক্যাব ড্রাইভারটা ওকে পৌঁছতো, এবং সারপ্রাইজিং ব্যাপার হচ্ছে ও সবার লাস্টে নামতো। আচ্ছা। তো ওর ক্যাবে যে যেত তারা কোনোদিন জানে না ও কোথায় নামে, শুধু ড্রাইভারটা জানতো। লজিস্টিক্স ডিপার্টমেন্ট জানবে। হ্যাঁ, শুধু লজিস্টিক্স জানতো, তাও একটা পার্টিকুলার অ্যাড্রেস, কারেক্ট। কোন বাড়িটাও সেটাও জানতো না কোথায় থাকে। তখন এত নখদর্পণে তো কাজ হতো না, পেপার পেনে কাজ হতো মোস্টলি, যে হ্যাঁ এই মোড়ে আমরা আছি, ওই ওরকম করে রস্টারিং গুলো হতো। রাইট, মামুরা চক মে উতারনা হ্যাঁ, ব্যাপারটা এরকম। যাই হোক, রাজস্থানের ফিজিক্যাল অ্যাড্রেস দেওয়া ছিল ভোটার কার্ডে। তো যেহেতু এটা 1 বছর হয়ে গেছিল, তো 1 বছর 2 মাস পরে টিম ম্যানেজমেন্ট অর্গানাইজেশনের সবাই খুব মানে চিন্তায় ছিল যে ব্যাপারটা কি হলো। কিছু একটা মেয়ে মানুষ সেখানে বাইরে স্টেট থেকে কাজ করতে এসছে, তার কোনো খোঁজ নেই, এমনভাবে অ্যাবসকন্ডিং হয়েছে যে মানে কোনো পাত্তাই নেই তার। যে ওনাকে ড্রপ করতো তাকে খোঁজো। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে যখন কন্ট্যাক্ট করা হলো তখন জানতে পারা গেল যে ড্রাইভারটা ছেড়ে দিয়েছে কাজ। তারপরে সেই ড্রাইভারটাকে খোঁজা হলো, খুঁজে ওদেরই টিম মেম্বার্স পুলিশকে জানায়নি, কারণ ওরা তো জানে না ব্যাপারটা কি হয়েছে। আগে ওরা জানতে চায় যে আমাদের তরফ থেকে আগে আমরা খোঁজ নিই, তারপরে তো পুলিশকে, দে ডোন্ট ইভেন নো যে ব্যাপারটা কি হয়েছে।
সো ড্রাইভার থেকে খুঁজে নিয়ে ড্রাইভার বলছে যে আমি তো এখানেই নামাতাম। ড্রাইভারটাকে পাওয়া গেছে, ড্রাইভারটাকে নিয়ে গেছে, তো তুমি চলো, যে কোথায় তুমি ড্রপ করতে অ্যাটলিস্ট দেখাও। বলে আমি এখানেই নামাতাম, এই মোড়েই নামাতাম, উনি এই মোড় থেকে রাস্তা দিয়ে হেঁটে চলে যেত, তারপরে ওনার বাড়ি কোনটা আমি চিনবো না এখানে। তো অফিসের লোকরাই, স্টাফরাই, HR টিমও ছিল, ওরা চেষ্টা করলো বাড়িটাকে ডিটেক্ট করার, কি কোন বাড়িটাতে উনি থাকতো, লোকজনকে জিজ্ঞেস করলো, আশেপাশের লোকজনকে। আর তখনকার সময় এই গুড়গাঁওটা তো অতটা ডেভেলপড ছিল না, কাঁচা রাস্তা, ধুলো বালি, গ্রাম্য ব্যাপারটা বেশি ছিল। তো যে লোকজনকে জিজ্ঞেস করছে, লোকজনের কোনো আইডিয়া নেই, সবাই বলছে যে এখানে কোনো তো সার্ভিস করার মতন কোনো মেয়ে তো দেখিনি আমরা। এবং যেহেতু বললাম উনি খুব চোখে পড়ার মতন চেহারাও ছিল, দেখতেও খুব ভালো ছিল, বলে এরকম কাউকে তো দেখিনি। অফিসে কোনো স্পেসিফিক ফটোও ছিল না সেরকমভাবে। তারপরে তার ফিজিক্যাল অ্যাড্রেস তাকে ডিটেক্ট করা হলো। ঝুনঝুনা বলে একটা ডিস্ট্রিক্ট আছে রাজস্থানে, জয়পুর থেকে 2.5 ঘন্টার রাস্তা, ঝুনঝুনা ডিস্ট্রিক্ট, একটা গ্রাম ফুলি। ওই ঝুনঝুনা ডিস্ট্রিক্টে বেস করা এই অনিতা কাবরা একটা ফার্মারের মেয়ে ছিল। যখন গ্রামে যায় জানতে পারে যে সে অলরেডি রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। মানে সেটা কি অনেকটা আগে? মানে অনেক আগে, মোটামুটি 3-4 বছর আগেকার ঘটনা এটা। মানে ওরে তার বাবা। অফিস চলা, মানে উনি যে অফিসে সার্ভিস করতেন তার ঠিক 3-4 বছর আগে। এবং বাবা মারও একই কথা ছিল যে কাজ করতে, আমাদের বাড়ির প্রথম এডুকেটেড মেয়ে যে বাইরের শহরে গিয়ে সার্ভিস করতে যায়, এবং রাত্রিবেলা তাকে গাড়ি মেরে দেয়। এবং এক্সট্রিমলি ট্যালেন্টেড মেয়ে ছিল, ফার্মিং, খেতিবাড়ি করার ফ্যামিলির থেকে বিলং করতো, কিন্তু ওর উদ্দেশ্য ছিল কোনো একটা কর্পোরেট জব করবে, ফ্যামিলিতে অ্যাটলিস্ট এই স্ট্যাম্পটা লাগাবে যে আমি একটা হোয়াইট কলার জব করছি। কারেক্ট। পড়াশোনায়ও ভালো ছিল, দেখতেও ভালো ছিল, ভেরি ওয়েল মেনটেন্ড ছিল। এবং বাবা মার সাথে যখন কথা বলা হয়, তখন অফিসের স্টাফরা যখন ঘরে ঢুকে দেখছে যে ঘরের মধ্যে মেয়ের ছবি, ফুল লাগানো, মালা পরানো ছবি, তখন জিজ্ঞেস করা হচ্ছে, বলে অনিতা তো বহু বছর আগে, 3-4 বছর আগে এইভাবে একটা অ্যাক্সিডেন্টে মারা যায়, ওখানে সার্ভিস করতেই গেছিল, কিন্তু তারপরে তার রাস্তার মধ্যে একটা গাড়ি ওনাকে রাত্রিবেলা মেরে দেয়। জিজ্ঞেস করা হচ্ছে কোন কোম্পানিতে সার্ভিস করতো, তো ওরা সেটাও বলতে পারেনি, যেহেতু ওরা তো খুব একটা এডুকেটেড ছিল না। বললো যে না, সার্ভিস করতো, আমাদের তো ওটাই আমরা জানতাম, তার বাইরে কি বলবো। তুমি বলছো ঘটনাটা, এবং এই ঘটনাটা কিন্তু পাবলিশড গুগলে। মানে খুব উইয়ার্ড না? মানে 1 বছর ধরে একজন এমপ্লয়ি কাজ করে যাচ্ছে, সবাই তাকে দেখছে, ইন্টারঅ্যাক্ট করছে। হ্যাঁ, এবং আমার সাথে হয়নি ঘটনাটা, আমার রুমমেট ও যখন চাকরি করতো তখন ওই সময়কার ঘটনা। পরে যখন আমাকে ও শেয়ার করে, ওটা আমি তখন বিশ্বাস করি না কথাটা শুনে, আমার মনে হয়েছিল হয়তো ইয়ার্কি মারছে বা কিছু মারছে। পরে যখন আমি, ওর কলিগসরা যখন বাড়িতে আসতো, এবং আমার থেকে অনেক বড়, সবার মুখে আমি শুনেছি এই কথাটা। এবং দ্যাট ইনসিডেন্ট ওয়াজ পাবলিশড। দ্যাট ওয়াজ আ ভেরি ওল্ড ইনসিডেন্ট অ্যান্ড ভেরি সাংঘাতিক। সারপ্রাইজিং। ওই অর্গানাইজেশনটা এখন আর নেই, তারপরে ওই অরেঞ্জ BPO বন্ধও হয়ে যায়, রেজিস্টার্ড অর্গানাইজেশন নামও আছে, এই ঘটনাটাও পুরো বলা আছে এটার ব্যাপারে, এরকম হয়েছিল। খুব অদ্ভুত একটা ব্যাপার, অদ্ভুত, মানে সত্যি অদ্ভুত, সাংঘাতিক একটা ব্যাপার। মানে ওই ঘটনাটা বলতে বলতে এটার সাথে আমার হঠাৎ করে ঘটনাটা মনে 1 পড়লো। বছর ধরে চাকরি করে যাওয়া, এটা খুব হ্যাঁ, অদ্ভুত। এবং তার প্রেজেন্স, ফিজিক্যাল প্রেজেন্সটা সবাই দেখতে পারছে, জানতে পারছে। এবং সে তো কিছু কাজ করছে, মানে কাজটা তো মানে সাবমিট করছে, সাবমিট হচ্ছে, এক্স্যাক্টলি। সেটা খুব বিভৎস না? হ্যাঁ, বেশ, তাহলে পরের ঘটনাটা শুনি। পরের ঘটনাটা হচ্ছে আমি ওরিয়েন্টেডই ঘটনা, মানে আমি এই ব্যাপারটাকে এক্সপিরিয়েন্স করেছি। 2010-এর ঘটনা। ইন্টার্নশিপ করতে আমি কলকাতায় যাই। আমি বাড়ি খুঁজছিলাম যে কোথায় থাকলে আমার সুবিধা হয়। আমার বন্ধু অলরেডি ওখানে একটা ফ্ল্যাট নিয়ে MBA করছিল,
তো ওই সময় বললো যে তুই যেহেতু আসছিস, এই বাড়িটা 3 BHK ফ্ল্যাট, একটা ওপরতলায় ওনার থাকে, ভাড়া হচ্ছে 2,000 টাকা। ও হ্যাঁ, জায়গাটা হচ্ছে, আমি বলে দিই, কালিকাপুর বলে একটা জায়গা আছে রুবির পাশে। ওই কালিকাপুর এর ঠিক পিছনটাতেই একটা গলির ভিতরে বাড়ি। আমি যাই, জিনিসপত্র নিয়ে উঠি সকালবেলা, এবং পরপর ট্রেনে যেহেতু বাড়ির থেকে ছেলে যাচ্ছে, আমার সাথে 2টো বন্ধুও ছিল, মা ট্রেনের প্রচুর খাওয়া দাওয়া করে দিয়েছিল, ওই হ্যান ত্যান। এবার যেহেতু ওই সময়কার একটা ইয়াং ছেলে, ট্রেনে যা পাচ্ছি তাই খাচ্ছি, এবং খাওয়ার দাওয়ারও অনেক কিছু হেভি ফুডও ছিল, ওটাও খেয়েছি। সকালবেলা নামার পরে ওর বাড়ির সামনে একটা চায়ের দোকান ছিল, একটা দিদি, ওই পাড়ারই একটা দিদি চায়ের দোকান চালাতেন, এবং রিক্সাওয়ালারা ভাত ফাত খেতেন, ম্যাগি ফ্যাগি বানিয়ে দিত, এবং খুব ভালো, যা বুঝলাম সেই দিদি। আমি ঢোকার সাথে সাথেই ফ্ল্যাটে ওই দিদিটা আসলো, এসে বললো যে ভাই চা লাগবে, কী লাগবে বলে দিও, সকালে কী খাবে বলে দিও। তো আমার বন্ধুটা যে আছে সে বললো যে ঠিক আছে দিদি, তুমি আপাতত ম্যাগি পাঠাও, আমার বন্ধু আছে, ও আজকের থেকে এখানেই থাকবে। তা আমাকে পরিচয় করে দিল যে যা লাগবে, চা বিস্কিট ফিস্কিট খাওয়ার দাওয়ার, কিন্তু দিদি কিন্তু মোড়েই দোকান। আমি দেখলাম ও দোকানটা। অদ্ভুত ব্যাপার, আমি যেদিনকা পৌঁছই সকালবেলা, ম্যাগি ফ্যাগি খেয়ে চাটা খেয়ে ঘুমালাম, টায়ার্ড ছিলাম। আমার পাশে আমার বন্ধু ঘুমাচ্ছে একই বেডে, ওই বেডরুমটাতেই। আর 2টো আলাদা আলাদা বেডরুম ছিল, যে বেডরুমে 2জন থাকতো, কিন্তু ওরা রিসেন্টলি ছেড়ে চলে যায়। আচ্ছা। তা আমার বন্ধু একাই ছিল, প্রবাবলি 1-1.5 সপ্তাহের জন্য। আমি জয়েন করি, যেদিনকা যাই সেদিনকা ওই তো ব্রেকফাস্ট করে আমরা শুলাম। আমি যখন চোখ খুলি বিকেল 5টা বাজে, দেখছি আমার ঠিক মুখের ওপরে আমার বন্ধুটা দাঁড়িয়ে আমার বুকের মধ্যে রাব করছে, আমার বুকটাকে রাব করছে, আর বলছে তুই ঠিক আছিস তো, তুই ঠিক আছিস তো। আমি বলছি হ্যাঁ আমি তো ঠিক আছি, কেন তুই এরকম, আমি শুয়ে বলছি যে কেন, কি হয়েছে? বলে তুই কেমন একটা উইয়ার্ড একটা বিহেভ করছিলি, মানে শরীর টরীর শক্ত করে দাঁত ফাঁত খিচিয়ে তুই কি জানি একটা করছিলি, আমাকে বলছে। এবং তোর কোনো হেলথ ওরিয়েন্টেড সমস্যা আছে? আমি বললাম না, আমার তো কোনো হেলথ ওরিয়েন্টেড, আমি তো দিব্যি একটা প্লেয়ার, আমি তো ফুটবল বাস্কেটবল খেলা ছেলে, পুরো সেরকম আমার কোনো সমস্যাই নেই। তো এটা তো জীবনের প্রথমবার হচ্ছে আমার সাথে, আমি বুঝতে পারছি না। ও তারপরে আমাকে বলছে যে তুই একটু জল খা, তুই ঘুমাচ্ছিলি যখন, আমি বুঝতে পারছি না আমি কাকুকে ফোন করবো কি করবো না, আমি বুঝতে পারছিলাম না। অদ্ভুত শরীর, তুই মানে শরীরটাকে তুই ঝাঁকিয়ে কাঁপিয়ে একটা অদ্ভুত একটা রিয়াকশন দিচ্ছিলি। আমি বললাম ঠিক আছে, আমি একটু ওয়াশরুমে যাব। আমি যেই বিছানার থেকে উঠতে চেষ্টা করছি, আমি না পারছি না উঠতে। আমি ওকে বললাম যে আমাকে একটু আমাকে ধরে একটু ওয়াশরুম অবধি নিয়ে যা, আমার শরীরে অদ্ভুত রকমের একটা ফিলিং হচ্ছে। ওয়াশরুম থেকে যখন বেরোই, আমি যখন একটা স্টেপ ফ্লোরে দিচ্ছি, আমার মনে হচ্ছে কি এই জায়গাটা, আমার এই বুকটা শরীর থেকে আলাদা হয়ে আছে, মনে হচ্ছে এটা খালি হয়ে আছে এই জায়গাটা, কেমন জানি। আর অদ্ভুত প্রেশার ঘাড় দিয়ে, শোল্ডার্স দিয়ে, মনে হচ্ছে কি এক্সট্রিম লোড আমাকে ঘন্টার পর ঘন্টা কেউ দিয়ে রেখেছিল। সেই লোডটার জন্য আমার মনে হচ্ছে কি আমার এই পোর্শনটা শরীরের থেকে পুরো সেপারেটেড, এরকম মনে হচ্ছিল। আমি বলছি আমি হাঁটতে কেন পাচ্ছি না? ও বলছে যে একটা কাজ কর, হয়তো অনেক কিছু খাওয়া দাওয়া করে এসছিস রাত্রিবেলা ট্রেনে, প্লাস সকালবেলাও খেলি তুই, গ্যাস্ট্রিক ফ্যাস্ট্রিকও হতে পারে, বিকালবেলা তুই চল, সামনে ডাক্তার আছে, একটা ক্লিনিক আছে, একবার যা। গেলাম বিকালবেলা ডাক্তারের কাছে, ডাক্তার যথারীতি গ্যাস্ট্রিকেরই ওষুধ দিল, বললো এটা 2-3 দিন খাও। ঠিক আছে। পর আমি মানে ওই ফ্ল্যাটে থাকা শুরু করলাম, আর ঠিক 2 দিন পরে আমার বন্ধুর বাড়ি ফিরে আসার কথা, 1-1.5 মাসের ছুটিতে। ওর ভ্যাকেশন ছিল কলেজের, ও চলে এসছে, বলে তুই থাকতে পারবি তো? আমি বললাম হ্যাঁ, আমার কি অসুবিধা, আমি তো, আমার সকাল 7টার সময় ইন্টার্নশিপের জন্য বাড়ির থেকে বেরোতে হতো, আর রাত্রিবেলা আমি ঢুকতাম রাত্রি 10টার সময়। এবার যখন আমি রোজ বের হই, আমি বলে বোঝাতে পারবো না, আমার হাঁটতে কষ্ট হতো। মানে বাড়ির থেকে বের হয়ে মোড়ের মাথার থেকে আমি ওই বাসটা ধরবো, আমার বাসের নাম্বারটা মনে নেই, যে বাসটা ধরে আমি ওই আমার যেখানে ইন্টার্নশিপ হয় সেখানে আমি যেতাম। তো সকাল 7টায় আমি বেরোতাম, যেই বেরোচ্ছি আমি আর হাঁটতে পারি না। আমি যথারীতি লাইট খাওয়ার চেষ্টা করছি, যাতে আমার গ্যাস্ট্রিক হয়েছে যাতে উল্টাপাল্টা যাতে না শরীরে আরও আসে। এবার আমি ইন্টার্নশিপের সময় আমার শরীরে গায়ে জোর হতো না, আমি কোনোদিন ফিল করিনি এতটা উইক। আমার সারাক্ষণ মনে হতো কি পিছনে একটা ঘাড়ের দিয়ে, শোল্ডার দিয়ে কেউ আমাকে একটা চেপে রেখেছে অদ্ভুতভাবে।
এবার যখন আমি ফিরি, রোজ আমি 10টার সময় বাস থেকে নামি মোড়ের মাথায়, ওইটুকুন হেঁটে হেঁটে ওই দিদির চায়ের দোকানে দাঁড়াই, এক কাপ চা খাই। দিদি আর হাজব্যান্ড মিলে ওই দোকানটা চালাতো। ওরা দুইজন সাইকেলের মধ্যে জিনিসপত্র র্যাপ আপ করে হেঁটে হেঁটে আমাকে বাড়ি অবধি পৌঁছিয়ে তারপরে পাশ দিয়ে গলি দিয়ে যেত, গেটের সামনে পৌঁছতো, তারপরে আমি যেতাম। এবার আমি যথারীতি ঘরে ঢুকে টায়ার্ড থাকতাম, হয়তো অনেক দিন এরকম হয়েছে যে যেই জামা কাপড় পরে এসেছি সেই জামা কাপড় পরে আমি শুয়ে পড়লাম, যেহেতু এত টায়ার্ড থাকতাম, একা কেউ নেই। এবার অনেক দিন পরে, 15-17 দিন পরে আমি দিদিকে বললাম যে আমি রোজ আসি, চা খেয়ে ঘরে ঢুকবো, তোমাদের বাড়ি এই দিকে, যদিও কাছাকাছি, তোমরা এই পাশ দিয়ে গোল করে ঘুরে কেন যাও? মানে আমাকে ওই গেট অব্দি ড্রপ করার তো কোনো মানে হয় না, আমি তো চলেই যেতে পারি। বলছে কি, না না তুমি চলো না, বলে আমাকে ড্রপ করে যেত। আমার তারপর থেকে আমি রিকশায় উঠলে আমার শরীরে ব্যথা হতো, আমি বাসে উঠলে শরীরে ব্যথা হতো। রিকশা চালাচ্ছে, আমি বলছি একটু আস্তে চালাও, রিকশাওয়ালা বলছে কত আস্তে চালাবো দাদা? আমি বললাম না, আমি ঝাঁকি নিতে পারছি না। এবার কেন নিতে পারছি না আমি জানি না, আমার কিন্তু কোনো গ্যাস্ট্রিক ওরিয়েন্টেড প্রবলেমই না, আমি ফিল করতে পারছি যে না, কিন্তু ওই যে এই সমস্যাটা, এই জায়গার থেকে নিয়ে ঘাড় অব্দি একটা স্ট্রেস যে থাকতো, মনে হচ্ছে কি এটা আমার আলাদা। এবং আমি বিট শুনতে পারতাম, মানে আমি এক একটা পা দিচ্ছি বা আমার রাস্তার মধ্যে গাড়িতে জার্কিং হচ্ছে বা রিক্সায় হচ্ছে, আই কুড হিয়ার মাই বিট, বডিতে একটা অদ্ভুত রকমের বিট, মনে হতো কি এটা খালি এই জায়গাটা। এবার অনেক দিন হলো, আমার বন্ধু ওখান থেকে ফোন করে বলল যে আমার বাবার একজন অফিস কলিগ বলেছে যে একটা ফ্ল্যাট ঠিক করে দিয়েছে, সেটা আমাদের দুজনের পক্ষেই সুবিধা হবে যাতায়াত করার জন্য, ওটা অন্য এরিয়াতে, তো আমরা শিফট করে যাব। তো মোটামুটি আমি আসবো, এসে আমরা শিফট করে নেব। এবার আমি কিন্তু, আমার ব্যথা চলছে খুব, শরীরে কষ্টও হচ্ছে। 1 মাস পরে আমি বাড়ি আসলাম ইন্টার্নশিপে, বলে যে আমার শারীরিকভাবে সমস্যা হচ্ছে, আমি বাড়ি আসি। বাড়ি আসার পরেও, মানে আমার বাড়ি আসার পরেও ব্যথা আর যায় না, ওই সমস্যার থেকে আমি আর বেরোতে পারি না। তারপরে যথারীতি 1-1.5 মাস পরে আমার বন্ধু ওই ফ্ল্যাটটা ঠিক করলো, তারপরে আমি আর ও আবার নতুন ফ্ল্যাটে শিফট করলাম। পুরনো জিনিসপত্র যা যা ছিল সব, কলেজ লাইফে আর কত জিনিস থাকতে পারে, 2টো ব্যাগ ছাড়া আর কি আর হবে। তো ওই মোটামুটি ওই জিনিসগুলো নিয়ে চলে আসি। চলে আসার পরে অনেক দিন পরে ওই দিদিটার চায়ের দোকান থেকে একবার ফোন আসে যে ভাই, তোমার 550-600 টাকার মতন কিন্তু বাকি আছে, ওটা পেড না। আলাম তাই? আচ্ছা, আমি তো জানতাম না। বলে হ্যাঁ আছে। আলাম ঠিক আছে, আমি এর মধ্যে এসে, যেদিনকে আমার ছুটি থাকবে অফিস, সেদিনকে এসে আমি এর মধ্যে দিয়ে যাব তোমাকে টাকাটা, আমারও মাথায় নেই। বলে হ্যাঁ হ্যাঁ, আমিও বলতে ভুলে গেছি, পরে হিসাব করে দেখলাম যে আছে। আমি ঠিক আছে, আমি দিয়ে দেবো। তো একদিন আমি যাই দিনের বেলা, আর আমি ফোন করে যাইনি, আমি জানি চায়ের দোকান থাকবে খোলা, উনি থাকবে। একটুখানি জিজ্ঞেস করি যে ওই নতুন বাড়িতে যাওয়ার পরেও কি ব্যথাটা চলছিল? আচ্ছা, মানে অনেকটা কম ছিল, বাট ছিল, একদম ওভারকাম হয়নি। এই ব্যথাটা আমার 3 থেকে 4 মাস ছিল শরীরে, আর ঠিক ঘাড় থেকে, শোল্ডার থেকে একটা অদ্ভুত রকমের। আমি প্রেশার চেক করাই, ওই সময় কি আর একটা কলেজের ছেলের কি প্রেশার থাকতে পারে, ফিজিক্যালি আই ওয়াজ ফিট। তারপরে যখন একদিন যখন উনি বললেন যে টাকাটা তুমি দিয়েছো, যখন তোমার সময় হবে, আমি বললাম ঠিক আছে, আমি আসছি, আমি 2-4 দিনের মধ্যে আসবো। এসে আমি গেছি, তাকে ফোন করে যাইনি, গিয়ে দেখছি চায়ের দোকানটা বন্ধ। এবার যেহেতু দিদির বাড়িটা আমি চিনতাম, গলিটা চিনতাম, আমি গলিতে গিয়ে বললাম যে আমার নাম শায়ক, আমার এই দিদিটার কে পয়সা ডিউ ছিল, সেটা আমি দিতে এসেছি। বলে হ্যাঁ, ও তো দোকান বন্ধ, উনি বাইরে গেছে, কাল পরশু আসবে আবার, তো তুমি আমাকে দিতে পারো। ওনার শাশুড়ি মা, তাকে আমি পয়সা দিলাম। তার কাছ থেকে আমি জানতে পারলাম, সে আমাকে জিজ্ঞেস করছে যে বাবা, তোমরা থাকলে কি করে ওই বাড়িতে? তোমার ওই বাড়িতে দেখে কিছুই মনে হয়নি? আমি বললাম না। বলে একটা 3 BHK বাড়ি আর 2000 টাকা ভাড়া নিচ্ছে, তোমরা একবারও এটা আইডিয়া হয়নি? আমরা আইডিয়া কি, আমি তো কলকাতায় তখন থাকিনি, মানে আমাদের প্রথম। দিদি বলছে তো, দিদির শাশুড়ি, যাকে আমি টাকা দিতে গেছি, সে বলছে যে তো কোনোদিন তো আমি সেরকম বাইরে থাকিনি, এটা প্রথমবার আমার, আমি আর কিছুই বুঝিনি, যেরকম বাড়ি মনে হচ্ছে। বলে তোমার বাড়িটাকেও দেখে মনে হয়নি যে বাড়িটার ওনার তো ওপরে থাকে, ওনারকেও তো খুব কমই দেখতে, বাড়ির সামনে গেট খুলে এত জঙ্গল ঝাড় পরিষ্কার পরিচ্ছন্ন করে না, আর এত টাকা কম কেন, তোমরা মনেই হয়নি? বলে বাবা, ওই বাড়ির যা কাণ্ড, যা কীর্তি আছে। এবং কেন? বলে তোমার আসার আগে একটা ফ্যামিলি ছিল, নার্স ছিল ওয়াইফ, হাজব্যান্ড প্রবাবলি ডাক্তার ছিলেন, মেদিনীপুরের ফ্যামিলি ছিল,
মহিলাটা ওখানে সুসাইড করে, যেই রুমটা তোমাদের বেডরুমটা ছিল সেই বেডরুমের ওপরেই সে সুসাইড করে, সে মারা যায়। সে মারা যাওয়ার পরে পরপর দুটো নার্সিং স্টুডেন্ট ওই বাড়িটা ভাড়া নেয় 6-7 মাস পরে। ভাড়া নেওয়ার পরে ওই দুটো নার্সিং স্টুডেন্টের মধ্যে একজন আবার সুসাইড করে মারা যায়। ও বাবা। তো দুটো সুসাইড পরপর হয়েছে ওই বাড়িতে, 2 বছর বাড়িটা বন্ধ ছিল। তারপরেই তোমার বন্ধু শিলিগুড়ির থেকে এসে থাকে এবং তারপর তুমি এসে থাকো হয়তো। তখন যখন বললো কথাটা, তখন আমার মাথায় একটা জিনিস ক্লিক করলো যে এই ব্যাপারটা তো কিছু তো একটা কানেক্টেড আছে। এবং আমার ওই রকমভাবে অসুস্থতা হওয়া, মানে আমি না ওটাকে ডিজিজও বলতে পারবো না, ওই অসুস্থতা যে কী একটা অসুস্থতা, একটা হেল্পলেস ব্যথা, মানে মনে হচ্ছে যে কেউ আমাকে চেপে ঘাড়ের মধ্যে, শোল্ডারের মধ্যে এটা চেপে সারাক্ষণ রেখে দিচ্ছে। আমার মনে হচ্ছে কি হার্টটা আমার শরীরের থেকে আলাদা, মানে কোনো মতে একটু কানেক্টেড হয়ে আছে। যেই মুভমেন্ট হচ্ছে শরীরের মধ্যে তখনই আমার আরও সমস্যা হচ্ছে, ব্যথা হচ্ছে শরীরে। এটা আমার ব্যথাটা 3-3.5 মাস ছিল। তারপরে তো জানতে পারলাম যে হ্যাঁ, পরপর দুটো সুসাইড হয় ইন আ স্প্যান অফ 1.5 years। এরকম সুসাইড ওই বাড়িতে হয় এবং দুজনই নার্স ছিল, মহিলা ছিল। তারপরে এরকম হয়। এবং মানে এই এক্সপিরিয়েন্সটা শুধু আমার না, আমার শিলিগুড়ির বন্ধুরাও এই এক্সপিরিয়েন্সটা করেছে। পরপর কোনো একটা কনসার্ট করতে আমার এখান থেকে শিলিগুড়ির কিছু বন্ধুরা যায়। ওরা বলে যে ওই সময় যখন আমি ওই বাড়িতে ছিলাম আর একা ছিলাম, বলছে সায়ক তোর ফ্ল্যাটে আমরা উঠবো। বললাম ঠিক আছে ওঠো। তো সবাই আমার ওই ফ্ল্যাটেই উঠেছে। যেদিনকার এসছে সেদিনকার সন্ধ্যাবেলা অবধি আরামসে গল্প আড্ডা মেরে আমরা চায়ের দোকানে চা খেতে যাচ্ছি মোড়ের মাথায়। তখন বাজে 9:30-10টা। তা চা খেতে খেতে আমার একটা বন্ধু, এখানকারই যারা কনসার্ট করতে গেছে তার মধ্যে একজন আমার বন্ধু বলছে যে তুই তো তালা লাগিয়ে এসছিস না, একটু চাবিটা দিবি, আমি একটু ওয়াশরুম ইউজ করবো, ওয়াশরুমে যাবো ফ্ল্যাটে। বললাম নাও চাবি নাও। আমরা চা খাচ্ছি, ও দরজার কিছুক্ষণ 5 মিনিট পরে দেখি আমাকে ফোন করছে। আমি ফোনটা ধরলাম, বলছে তুই শিগগিরই আয়। বললাম কেন? বলে তুই শিগগিরই আয়, কিছু একটা সমস্যা আছে, তুই শিগগিরই আয়। বললাম কেন, কী হয়েছে? বলে তুই আয় না, কথা জিজ্ঞেস করিস না। ওদিকে চিল্লাচ্ছে, কান্নার মতন একটা আওয়াজ, তাড়াতাড়ি আয়। এবার আমি আর আমার বন্ধুরা ছুটে দৌড়িয়ে গেলাম, গিয়ে দেখি ও গেটের মধ্যে দাঁড়িয়ে আছে। ও বলছে যখন বাইরের দরজার তালাটা খুলে যখন মেন দরজাকে টেনে যখন ঢুকবে, ও যতবার দরজা খুলছে ততবার দরজা ওখান থেকে বাড়ি মারছে ওকে। ও ঢুকতে পারছে না ওই ঘরে, কেউ একজন পুশ করছে, মানে ঢুকতে দিচ্ছে না, ঢুকতে দিচ্ছে না। যেমন বলতে বলতে আমার গায়েও কাটা দিচ্ছে। এবং শিলিগুড়ির ছেলে, ওকে চেনেও সবাই। ও ঢুকতে পারছে না ঘরে। ও দেখি চোখ মুখ লাল, ভয় পেয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। বলছি এটা মনে হচ্ছে কি ওখান থেকে কেউ হাওয়া মারছে আর আমাকে ঢুকতে দিচ্ছে না, হাওয়া মারছে ঢুকতে দিচ্ছে না। প্রথমে আমি 2-3 বার বুঝিনি, পরে যখন আমি চেষ্টা করছি তখন আমাকে রিভার্স ধাক্কা মারছে ওখান থেকে। তারপরে না পেরে আমি বাইরে বেরোয় তোকে ফোন করলাম। তারপরে ওকে তো আমি বলিনি তখন ঘটনাটা, কারণ আমিও তখন জানতাম না ব্যাপারটা কি। আমার তখন শরীরে ব্যথা ছিল, কিন্তু তখনও তো আমি জানতাম না, কারণ এই ঘটনাটা তো আমি অনেক দিন পরে গিয়ে জানতে পেরেছি যখন আমি টাকা দিতে যাই চায়ের দোকানের ভদ্রমহিলাকে। তখন তার শাশুড়ি আমাকে বলে যে ব্যাপারটা এরকম। আমি তখনও জানতাম না ব্যাপারটা কি। ও ফেস করেছে ওই বাড়িতে ওটা একদিনের জন্য এসে। আর আমি ছিলাম ওই বাড়িতে, ওই সেম বেডরুমেই যেই ফ্যানে সুসাইড হয়েছে সেই ফ্যানটাকে চালিয়েই শুতাম নিচে, ফ্যানের নিচেই শুতাম আমি। আচ্ছা, কোয়েশ্চেনটা হচ্ছে যে অরিজিনালি যেই বন্ধু তোমার ওখানে থাকতো আর কি, মানে যার যে প্রথমে রেন্ট করেছিল ওটা, সে কোনোদিন কিছু ফিল করেনি। এখানে বোধহয় সেই আবার ওই রাশভারী বা কিছু হতে পারে। হ্যাঁ, সে কোনোদিন ফিল করেনি। কিন্তু তারা যখন শিফট করে, তারা খুব ক্লোজ বন্ধুরা মিলেই 3 জন মিলে ওই ফ্ল্যাটে শিফট করে, কিন্তু তাদের বন্ধুত্ব টেকেনি আবার। ওকে, 2-3 মাসের মধ্যেই একদম মুখ দেখা দেখি বন্ধ হয়ে দুজন, ওই যে বললাম না আলাদা দুটো বেডরুম আরও ছিল, ওরা দুজন বের হয়ে যায়। তো ওই একাই ছিল, কিন্তু সে কোনোদিন ফিল করেনি। কি বিভৎস না? এটা তো মনে হচ্ছে অ্যাজ ইফ কেউ একটা যেন কাঁধের উপরে বসে আছে। সেটা ইংলিশ সিনেমা ছিল, নামটা মনে নেই। শাটার, রাইট। মানে কেসটা অনেকটা ওরকম। পরে গিয়ে আমি ডটস কানেক্ট করতে পারলাম যে এই ব্যাপারটা কি হয়েছে এক্স্যাক্টলি কি। আমি বাড়িতে যখন আমি এসে বলি যে আমি ইন্টার্নশিপটা করতে পারছি না বিকজ আমি শারীরিকভাবে পারমিট হচ্ছে না, ওরা বিশ্বাস করেনি। ওরা বলছে যে না না না, এটা তো বাহানা, এটা তো না। কিন্তু অ্যাকচুয়ালি তাই। এবং অনেক দিন আমি মানে হাঁটতে আমার অসুবিধা হতো অনেকটা টাইমে, মানে জোরে হাঁটতে পারতাম না। আমি এমনি খুব তাড়াতাড়ি হাঁটি, কিন্তু আস্তে আস্তে হাঁটতে হতো বিকজ যখনই আমি জোরে হাঁটছি এটা জার্কিং হতো বুকের মধ্যে।
সেটা কিসের থেকে হয়েছে, অ্যান্ড ইট ইজ স্টিল নট ডিসকভার্ড। মানে এখন আমি এটা স্টিল ইটস আ মিস্ট্রি ফর মি। আমার কাছে এখনও ব্যাপারটা একটা মিস্ট্রি যে হোয়াট এক্স্যাক্টলি মাইট হ্যাভ হ্যাপেন্ড টু মি, কী হয়েছে আমার ওই সময়টা আমি নিজে এখনও জানি না। এখন সুসাইড হয়েছে, বাট হাউ অ্যাম আই এফেক্টেড, এটা আমি কিভাবে বলবো, অ্যাবসলিউটলি এটার কোনো মানে এক্সপ্লেনেশন নেই। কোনো ব্যাখ্যা নেই। ডেডলি, এটাই বলতে পারি। সাংঘাতিক। মানে শায়ক তিনখানা ঘটনা শুনলাম, মাঝখানে মানে দুটোর মাঝখানে একটা বোনাস ছিল, তিনটেই কিন্তু তিনটেই মানে সাংঘাতিক। বেশ বেশ সাংঘাতিক। ইনফ্যাক্ট এটা তো আরও কিছু আছে নাকি? আরও কিছু বলতে ওই যে আমি কোথাও যেন একটা হাঞ্চ পাচ্ছে যে আরও কিছু একটা। হ্যাঁ একটা ছোট্ট বলতে পারি যেটা আমি এক্সপিরিয়েন্স করেছি নর্দার্ন আইল্যান্ডে। আচ্ছা, এটা আমি রোড ট্রিপ করছিলাম ওখানে। এবার জায়গাটা তো খুব মানে নেচার ওরিয়েন্টেড। গ্ল্যান্ডেলু বলে একটা জায়গা আছে, জেনারেলি এই জায়গাটা ক্যাপচার্ড ছিল ভাইকিংসদের সময়কার জায়গা। ওকে। দে ইউজ টু লিভ দেয়ার গ্ল্যান্ডেলু। পাবলিক থাকে না ওখানে, নর্মাল মানুষ থাকে না ওই জায়গাটাতে। বেসিক্যালি একটা ছোট্ট টাউনেই চার্চ স্কুল, একটা ছোট্ট স্টোর, 30-40টা লোক ফ্যামিলি থাকে, তারপর 500 কিলোমিটার্স পরে আরেকটা গ্রাম, এরকম ডিস্টেন্সের মতন ছিল। ওদের জীবিকাই হচ্ছে ফার্মিং। তো যাই হোক, সারাদিন ট্যুর করার পরে বিকেল যে আমার ড্রাইভারটা ছিল, ভদ্রলোক বয়স্ক ড্রাইভার, ও বলছে এটা একটা ভাইকিংসদের কাসল, এমন কিছু দেখার কিন্তু নেই, তুমি কি দেখতে ইন্টারেস্টেড? এবার যেহেতু আমি গাড়িতে অনেকক্ষণ বসা ছিলাম, আমি বললাম হাত পা টান করা যেতে পারে, একটু হেঁটেও আসি, ওয়েদারটাও খুব ভালো। গেলাম আমি হেঁটে ভিতরে, অনেকটা বড় এরিয়া, ভাঙা চূড়া একটা কাসল, মানে খন্ডার যেটাকে হিন্দিতে বলে, ফুল ওরকম। আমি ওখানে যেই স্টেপ ইন করলাম, ওই ক্যাম্পাসে যখন আমি স্টেপ ইন করলাম, ওই কম্পাউন্ডে হেঁটে যখন আমি যাই, অদ্ভুত একটা ফিলিং। অদ্ভুত বলতে সে অদ্ভুত একটা ফিলিং। একটা কোনো আওয়াজ নেই, একটা কোনো আওয়াজ নেই। আমার নিজের মনে হচ্ছে যে আমার কান বাজছে, মনে হচ্ছে একটা কান বাজছে, এত নিস্তব্ধ। এবার ওই খান্ডারটা যেটা ছিল সেটার মধ্যে দিয়ে মানে ওখানে দেখারও কিছু নেই, বা আমি কেনই যে গেলাম আমি নিজেও জানি না। কারেক্ট। মানে কোনো রিজন ছিল না, বা ওই ড্রাইভারটাই আমাকে কেন দাঁড়া করালো আমি জানি না। ও বললেও আমাকে জাস্ট কিছুই নেই, ইটস জাস্ট আ ক্যাসল, ব্রোকেন ওয়ান, কিছুই নেই। তাও দেখে আসি। গেলাম, যখন আমি ক্যাসেলটার ভিতরে ঢুকে যখন আমি ছাদের দিকে উঠছি, ওই ওঠার সময় নিচে দিকে একটা বেসমেন্টের মতন আছে, যেই বেসমেন্টটা মধ্যে জেলের মতন এই রড লাগানো আছে। আচ্ছা। আর হঠাৎ করে ফর ফ্র্যাকশন অফ সেকেন্ডও বলবো না, 1-1.5 সেকেন্ডের মতন ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে 3-4টা বাচ্চা ওই জেলের মধ্যে মুখ বের করে আমার দিকে তাকাচ্ছে। আমার মনে হচ্ছে, আই ফেল্ট, মানে এক ঝলক, মানে ওই গরাতটা দিয়ে, হ্যাঁ, ওই বেসমেন্টের ভিতর দিয়ে যেখানে জেল বানানো, ওখান থেকে মুখ বের করে এরকম করছে। 1-1.5 সেকেন্ডের ব্যাপার। দেখেই মানে হয় না, মানে আমি দেখেছি কি দেখিনি সেটা নিয়ে আমি শিওর না, ব্যাপারটা এরকম ফিল হচ্ছে। হ্যাঁ, হতে পারে সারাদিন আমি টায়ার্ড, হয়তো আমি মাথার মধ্যে একটা অন্য কিছু একটা কনসেপ্ট আমার মাথার মধ্যে আছে, সাবকনশিয়াসলি আমি ওটা ভেবে রেখেছি, হয়তো ওটাই প্রজেকশন হয়ে গেছে আমার চোখের সামনে। আমি দেখেই হট করে ওটাকে কেয়ার না করে ওপরে উঠে একটু ছবি টবি তুলি। প্রচুর ফগ ছিল, দাঁড়ালাম 5-10 মিনিট, হেঁটে দেখলাম, দেখে তারপর বেরোয় গাড়িতে এসে যখন বললাম ব্যাপারটা যে অদ্ভুত রকমের। আমি তো একটা পোকাও দেখছি না নিচে, একটা পোকামাকড় তো দেখবো, আমি একটা পিঁপড়া তো দেখবো, কোথাও কিচ্ছু নাই, সারফেসে কিচ্ছু নেই। আর নিস্তব্ধ, মানে পিন ড্রপ সাইলেন্স যেটাকে বলে, মানে এতটাই নিস্তব্ধ যে মানে কানের মধ্যে একটা বিপ হচ্ছে, আমার মনে হচ্ছে যে এতটাই নিস্তব্ধ কী করে হতে পারে, কোনো সাউন্ডই নেই ওই জায়গাটাতে। তারপরে সেই ভদ্রলোক যে ড্রাইভার, সে রিটায়ার্ড আইরিশ আর্মিতে ছিলেন, এখন সে ট্যাক্সি চালান ওখানে। তখন সে বলল যে এখানে কিছু কমিউনিটিস বাচ্চাদেরকে ওরা কোনো গ্রাম যখন ইনভেট করতো, তখন এই বাচ্চাগুলোকে নিয়ে আসতো। আচ্ছা। এই দিক ওদিক গ্রামের ভাইকিংসরা নিয়ে এসে ওটার ভিতরে রাখতো।
এবং ওই জায়গাটা ওই জায়গাটাতে, ওই বেসমেন্টের জায়গাটাতে খাঁচার মতন বানানো নিচে ওখানে রাখতো। তারপরে ওদের ওপর যখন অ্যাটাক হয়, ওই ভাইকিং কমিউনিটিটার উপরে যখন অ্যাটাক হয়, যখন ওদেরকে ইনভেট করা হয়, তখন ওই বাচ্চাগুলো যারা ওই বেসমেন্টে থাকতো তারা ওখানে ওইভাবেই না খেয়ে মারা যায়। ওদেরকে দেখতে বা জানতে বা শুনতে কেউ আসেইনি, কেউ জানেইনি ওখানে এই বাচ্চারা আছে। এই বাচ্চাগুলোকে নিয়ে আসতো কেন, মানে সেটা এই কিছু বলেছে? বাচ্চাগুলোকে নিয়ে আসতে হচ্ছে, এই বাচ্চাগুলো ওই সময়কার টাইমে একটা কমিউনিটির থেকে বিলং করতো যাদের জেনেটিক্স খুব স্ট্রং ছিল, ওকে ওকে, এক্সট্রিমলি ভালো জিন ছিল, আচ্ছা। এবং মানে খুব স্ট্রং জেনেটিক্স ছিল। Hard তো working. হ্যাঁ, এবং ওদেরকে নিয়ে আসার জন্য এই জন্যই লেবার ক্লাসের কাজ করানোর জন্য তাদেরকে নিয়ে আসা হতো, আর বন্দি বানিয়ে, মানে মা বাবাকে মেরে বাচ্চা কিডন্যাপ করে নিয়ে আসতো, মেয়েদেরকে অন্য কিছু কাজে ইউজ করতো, ছেলেদেরকে লেবারের মধ্যে ইউজ করতো ওখানে, আর যারা ইউজের মতন যোগ্য ছিল না তাদেরকে ফেলে রাখতো ওখানে ভিতরে, যারা আরো ছোট ছিল। তো ড্রাইভারটার কথা হচ্ছে যে ইদার ওখানকার লোকরা যাতে প্রমাণ না থাকে মশাল ফেলে মেরেছে ওদেরকে বা না খেয়ে মেরেছে, এটার কোনো প্রমাণ নেই যে কিভাবে মারা গেছে, বাট এটা 100% শিওর যে ওইখানেই কমসে কম 23-24খানা বাচ্চা, 5, 6, 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর এরকম বাচ্চা ওটার ভিতরে আটকেই মারা যায়। এই ঘটনাটা যখন তোমাকে বলেছে ওই যে ড্রাইভার যিনি ছিলেন, তখন তো তুমি জানতে না যখন তুমি গিয়েছিলে ওখানে? না, আমি জানতাম না। ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে যে গড়াদের মধ্যে দিয়ে যে বাচ্চাগুলোর মুখ, সেটা তো না, আমি জানার জানতাম কথাই না। হ্যাঁ, আমার এক ঝলক, মানে আমি হাঁটতে হাঁটতে হট করে দেখলাম, দেখে আমি একটা দেখলাম এক সেকেন্ড, মানে নট ইভেন আ সেকেন্ড, ওই মিলি সেকেন্ডের মতন আমি দেখলাম যে 4-5টা বাচ্চা ওই জেলের পিছন থেকে মুখ বের করে কাঁদছে, মুখ বের করে এরকম করে জেলটাকে, ওই রডগুলোকে ঝাঁকাচ্ছে। দেখে আবার আমার ভাবলাম কি হয়তো এত হরর মুভি দেখি বা এত মুভি দেখি, কোনো না কোনো জায়গার থেকে একটা হ্যাঁ, কিন্তু তারপরে যখন ঘটনাটা বললেন উনি, ব্যাপারটা তো মিলে গেল, হ্যাঁ, একেবারেই মিলে একেবারে গেল। মিলে গেল। কিন্তু তাকে আমি কিছু বলতে পারিনি এরপরে। আমি ড্রাইভারটাকে উত্তর দিতে পারিনি যে আমি ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য আমি ওনাকে দেখেছি, এই বাচ্চাগুলোকে দেখেছি, তাকে বলতে পারিনি আমি। হয়তো আমি ভাবছিলাম যে হয়তো এই কথাটা বললে আমি এম্বারেসড হয়ে যাব, বা কোনো না কোনো জায়গার থেকে সে বিশ্বাস করবে কি করবে না, একেতে আর্মির লোক। ওই জায়গাটার কোনো ফুটেজ? হ্যাঁ, আমি শেয়ার করবো ফুটেজটা। আচ্ছা, ভেরি গুড। গ্ল্যান্ডেলু জায়গাটার নাম। নর্দার্ন আয়ারল্যান্ড। সবকটা ঘটনাই না মানে ভীষণ অন্যরকম ভয়। একদমই অন্যরকম। থ্যাংক ইউ সো মাচ এই ঘটনাগুলো শোনানোর জন্য। অ্যান্ড আই এম প্রিটি শিওর যে আমাদের যারা দর্শকরা আছেন তারাও ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করবে এই ঘটনাগুলো, বিকজ ঘটনার ডিউরেশন যতটুকুনি হোক না কেন, ফিয়ারটা কিন্তু মানে সাংঘাতিক, এটা একদমই মনে হচ্ছে। যাই হোক, অনেক ধন্যবাদ তোমাকে, তুমি এলে আমাদের স্টুডিওতে সময় বের করে। থ্যাংক ইউ ফর ওয়েলকামিং মি। অল দ্য বেস্ট ফর ইউর মিউজিক ক্যারিয়ার অ্যাজ ওয়েল অ্যাজ হোয়াট এভার দ্য প্রফেশন দ্যাট ইউ আর ইন। ভালো থেকো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এপিসোডটা ভালো লাগলে পরে একটা লাইক আর কমেন্টের সেকশনটাতে রইল। সবাই আপনারা ভীষণ ভালো থাকবেন আর জুড়ে থাকবেন আমাদের এই চ্যানেল, এই প্ল্যাটফর্ম যার নাম এক্সপিয়ার দ্য আনক্যানি পডকাস্ট। ভালো থাকবেন সবাই।